নিমাটোড রেজিস্ট্যান্ট ইন টোবাকো প্ল্যান্ট। এটাও বায়োটেকনোলজি, এটাও তোমাদের বইতে দেওয়া আছে। নিমাটোড, নিমাটো হেলমিনথিস, কারা? কৃমি, ওর্মস। ওখানে কি হয়? টোবাকো প্ল্যান্ট, তামাক, সেই গাছের মধ্যে কিছু নিমাটোড আসে। এবার নিমাটোড এসে পুরো টোবাকোর যে প্ল্যান্টগুলোর পাতাগুলো কার্লি করে দেয়, নষ্ট করে দেয়। গাছের কৃমি, মানুষের কৃমি হয়, গাছের কৃমি, তার টোবাকো প্ল্যান্টের। কেউ কেউ বলবে ধুর, টোবাকো দিয়ে তো স্যার বিড়ি সিগারেট হয়, সেগুলো তো যত নষ্ট হয়ে যায় ততই ভালো। আমি বলতে শুনেছি, আমার অনেক স্টুডেন্ট বলে টোবাকো কেন? কিন্তু দেখো তো, এটা আমাদের গভর্নমেন্ট পলিসি। একটা দেশে যদি আমি সব ধরনের এই ধরনের কিছু নিকোটিনিক বা টক্সিন যাদের হয়, যা নেশার জিনিস, সেগুলোকে যদি একদম বন্ধ করে দেওয়া যায়, তাহলে একটা পোর্শন অফ যে লোক আছে না, তাদেরকে কন্ট্রোল করা সম্ভব নয়। এটা যারা সোসিওলজি নিয়ে পড়ে তারা জানেন। এমন একটা দেশে যদি সব ধরনের ড্রাগ ব্যান করে দেওয়া হলো, তখন সেখানে মানুষজন কেন বলা যায় না? এটা সোসিওলজির বিষয়, আমি বলতে পারবো না। এটা বলেছে সোসিওলজির যারা পড়ে, তারা বলেছে যে একটা ব্যালেন্স থাকতে হয়। সেখানে দেখা যায় অল্টারনেটিভ ওয়েতে তারা নানা রকমের নেশা করে, কিন্তু তাদের একটু কন্ট্রোলে রাখবার জন্য টোবাকোর ওই বিড়ি সিগারেট এগুলো তো বিক্রি, তারপরে আবার দেশের যে আমাদের রেভিনিউ জেনারেট হয়, তার জন্য টোবাকো প্ল্যান্ট তো চাষ হবেই। লিগাল, এটা ইলিগাল কিছু নয়। পারমিশন নিয়ে করলে লিগাল, পারমিশন না নিয়ে করলে সে তো ইলিগাল অনেক কিছুই। তো তার মধ্যে যে একটা নেমাটোড হয়, সেইটাকে আবার সরাবার উদ্দেশ্যে আমাদের একটা আলাদা টেকনিক ইউজ করতে হয়, তার নাম আরএনএআই, বা যেটাকে বলে আরএনএ ইন্টারফারেন্স। এইটাকে নিয়ে বায়োটেকনোলজির একটা অন্য একটা ব্রাঞ্চ খুলে আসছে। তোমাদের বইগুলোতে আরএনএআই নিয়ে খুব অল্প বলা আছে। এটাকে নিয়ে কোশ্চেন আমি খুব একটা বেশি আসতে দেখিনি। দিয়েছে এনসিইআরটির বইতে, সিলেবাসে আছে, তার জন্য হোয়াট ইজ আরএনএআই এইটুক তোমাকে বলতে হবে। কিন্তু তার যে পুরো প্রসেসটা কি, সে প্রসেস আমি জানি, সামান্য একটু বলে দেব। কারণ তার প্রসেসকে নিয়ে কোনো কোশ্চেন যদি কোনো দিয়ে দেয়, কারণ এনসিইআরটি এটাকে ছুঁয়ে যায়নি, বাট নামটা দিয়েছে। এনসিইআরটিতে নাম থাকটা মানে এটা সিলেবাসে থাকা, এটা ভেবে ধরা হয়। তো তার জন্য বাংলা বইগুলো তো অল্প একটু দেওয়া আছে, কিন্তু ডিটেলে আছে। অন্যান্য সিলেবাস, বিদেশের বিভিন্ন বই টইতে আরএনএআই নিয়ে প্রচুর বলা আছে। আবার অনেক স্টুডেন্টরা বলে স্যার সবই পড়িয়েছো, আরএনএআইটা তো পড়াওনি। আরএনএআইটাকে বলে দিই, আমি যেরকম ভাবে বলছি, ডিটেলে কিছু নেই। আরএনএআই, আরএনএ ইন্টারফারেন্স, গল্পটা তোমাদের একটু বলি নিয়ে পরে টেক্সটটা দেখাবো। কিছুই নয়, একটা ছোট্ট আরএনএ টুকরো, সেটাকে আমরা জেনেটিক্যালি মডিফাই করে দিয়েছি। আমরা ল্যাবরেটরিতে ক্রিয়েট করেছি একটা আরএনএ টুকরো, এরকম একটা টুকরো মডিফাই করেছি। এবার ওই আরএনএটা যখন কোনো অর্গানিজম, এখানে সেটা টোবাকো প্ল্যান্ট হতে পারে, হিউম্যান বডি হতে পারে, হিউজ স্কোপ আছে আরএনএআই এর। জাস্ট এটা রিসার্চ দরকার আছে। আরএনএআই কিনে যখন আমি পড়েছি না, তখন দেখেছি তার যে কি ইউটিলিটি ভাবতে পারবে না। আরএনএআই দিয়ে আজকে ভ্যাকসিনের মতো, বিশেষ করে অ্যান্টি করোনা ভ্যাকসিন মতো জিনিস আমরা আরএনএআই টেকনিক ব্যবহার করে করতে পারবো। অনেকভাবে এটাকে দেখানো হয়েছে কি করে এসেছে। একটু সময় দাও, আমি গল্পটা বলছি আরএনএআই নিয়ে। দেখা গেছে কিরকম বলতো, কোনো একটা ফ্লাওয়ারে তার কালারের মধ্যে, যে একটা ফ্লাওয়ারের কালার তো জিন কন্ট্রোল করে, এটা তো জানোই। সে একটা ফ্লাওয়ারকে নর্মালি গ্রো করা হচ্ছে মেন্ডেলের সমস্ত ক্রসিং করিয়ে দিয়ে, দেখা যাচ্ছে জিন তার মধ্যে বারবার করে পিওর ভ্যারাইটি আসছে। এবার আস্তে আস্তে দেখা গেল ও যে কালার দেয় যে জিনটাকে, সেই জিনের মধ্যে সায়েন্টিস্টরা বুদ্ধি করে করেছে একটা আরএনএআই ঢুকিয়ে দিয়েছেন, এটা পরীক্ষা করার জন্য। আরএনএআইটা যে ঢুকিয়েছেন, তারপরে দেখা গেল যে প্ল্যান্টটা তার নেক্সট জেনারেশন থেকে, বা যে প্ল্যান্টটা তার পরের জেনারেশন হয়েছে, সেটা তার ন্যাচারাল কালার দিচ্ছে না, অন্য কালার দিচ্ছে। কি ব্যাপার? মাথার মধ্যে একটা সন্দেহ লেগে গেল। আরে আমরা কোনো জেনেটিক অন্য কিছু করিনি, কোনো মডিফিকেশন করিনি। আমরা মেন্ডেলের ক্রসের ক্ষেত্রে আমরা সেম যে ভ্যারাইটি দিয়ে মেন্ডেলের নলেজ দিয়ে আমরা ক্রস করেছি, সেম প্যারেন্টকে আমরা সেম নিয়েছি, তাহলে তার থেকে অফস্প্রিং তো মনে করো না ইয়েলো কালার, ধরে নিচ্ছি ইয়েলো কালারটা ইয়েলোই থাকবে, পার্পেলটা পার্পেলই থাকবে তো।
তো তা না করে যে জেনারেশনটা পাচ্ছি সেই জেনারেশনটা কেন গোলমালে কালার দিয়ে দিচ্ছে, অন্যরকম কালার, মিক্স কালার, অথবা একেবারে অন্য কোনো কালার মারছে। মাথায় সন্দেহ ঢুকেছে, সন্দেহ ঢুকে তারা বুঝতে পেরেছে। এবার তার কিভাবে মোড অফ অ্যাকশনটা করছে বললেই এই যে কালার চেঞ্জের কারণটা বুঝতে পারবে। ওই আরএনএটা করে কি, ওটা একটা ডাইসারের সঙ্গে রিঅ্যাক্ট করে দেয়। ডাইসার, ডাইসার মানে কি, যেটা প্রত্যেকটা অর্গানিজমের বডিতে সেটা একটা আরেকটা ছোট্ট আরএনএ সিকোয়েন্স। সেটা করে কি, ওই ডাইসারটা যে জিনটা কাজে, সিম্পল ভাবে বোঝো, করবে কি, জিনগুলোকে করবে কি, কুচকুচ করে কেটে দেবে, এসআই আরএনএ বানিয়ে দেবে, স্মল ইন্টারফেয়ারিং আরএনএ, এসআই আরএনএ, স্মল ইন্টারফেয়ারিং আরএনএ করে গোটা বডিতে ছড়িয়ে যাবে। ছড়িয়ে গিয়ে কি করবে, ও করবে কি, পার্টিকুলার ওই সেটাকে কন্ট্রোল করে বানানো হয়েছে। তো কোন, আমরা ওই যে ফ্লাওয়ারের কালারটা কাটার জন্য বানিয়েছি, আমরা ল্যাবরেটরিতে বানিয়ে দিয়েছি, সেটাকে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, জিনগান দিয়ে করেছি, অথবা বায়োটেকনোলজিতে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আরএনএটাকে। এবার সেই যে ঢুকে গেল সে করলো কি, কতগুলো এসআই আরএনএ এর সাহায্যে, ডাইসার কতগুলো, সে করলো কি, ওই আরএনএ, ছোট ছোট স্মল এসআই আরএনএ গুলো রিস্ক নামে একটা আরেকটু আরএনএ টুকরো তৈরি করে দিল। সেই রিস্ক দিয়ে করলো কি, এবার ওই যে যে জিনটা কালার দেওয়ার জন্য ছিল, মনে করো ইয়েলো কালার বলেছিলাম, তার আরএনএ কে, তার ডিএনএ কে কেটে দিল। ওই আরএনএ গিয়ে কি করলো, ডিএনএ কে কুচি কুচি করে কেটে দিল। কেটে দিলে কি করলো, অর্থাৎ যেটা ইয়েলো কালারের জন্য যে এনজাইমটা রিলিজ করার কথা ছিল, আবারও বলেছি জিন কিন্তু ডিরেক্ট কাজ করে না, জিন এনজাইম রিলিজ করে, সেই এনজাইমটা অ্যাক্টিভেট করে দিয়ে ইয়েলো কালার বানায়। জায়গাটা মনে আছে তো? এই ডেপথে কিন্তু কেউ বলবে না তোমাকে, মনে রেখো যে জিন কি করে কাজ করে। জিন সরাসরি গিয়ে একদম পুরো কোট পরে বেরিয়ে এসে খাচ করে কাটলো না। একটা জিনের সেগমেন্ট, একটা ছোট সেগমেন্ট এনজাইম বের করে, এনজাইমটা গিয়ে কালারটা চেঞ্জ করে। বলেছিলাম হিউম্যান স্কিনের কালার বা সবকিছুই করে। এবার ওই জিনটাই আমি কেটে দিয়েছি, স্লাইস করে দিয়েছি, টুকরো করে দিয়েছি, তাহলে দুটো ডিএনএ ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়া মানে কি, আমরা এর আগে ইনসারশন আর ইনঅ্যাক্টিভেশন এই পার্টগুলো পড়েছি। বিটা গ্যালাক্টোসাইডকে আমরা কেটে দিয়েছি, তার বিটা গ্যালাক্টোসাইড করছে না বলে কালার আর প্রডিউস করছিল না, এগুলো আগে বলেছি। এখানেও কি করবো, ওই কালারটা ও করবে কি, ওই জিনটা তোর কালারের জিনটুকু সে যখন গিয়ে কম্বিনেশন হতে যাচ্ছিল, সে পোলেন বানিয়েছে, ওভাম বানিয়েছে, তার সঙ্গে মিট করেছে, বাট ওই জিনটা আর পাইনি, অন্য কিছু মিলে গেছে। তো কালারটা কি হচ্ছে, ওই কালার প্রডিউস না করে তার মতো করে অন্য কোনো জিনের প্রভাবে, এপিস্টেসিসের কারণে আদার কালার এক্সপ্রেস করে দিয়েছে। এইবার ভাবলো, ও আচ্ছা ऐसा भी होता है क्या, हाँ होता भी है, इससे क्या किया जाए, আচ্ছা চলো তো রিসার্চ মারি। রিসার্চ করতে 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 বেরোলো, আমরা যদি ল্যাবরেটরিতে এরকম লটস অফ ডিফারেন্ট আরএনএ আই তৈরি করতে পারি জিন স্পেসিফিক, তাহলে যেগুলো শয়তানি করে, যেগুলো খারাপ করে, যেই নিমাটোড গুলো ওই ফুটো করবে, খুঁজে আগে নিমাটোডের উপরে রিসার্চ হয়েছে, নিমাটোড, এরপরে ব্যাকটেরিয়ার উপরে রিসার্চ হবে, ভাইরাসের উপরে রিসার্চ হবে, লটস অফ স্কোপ আছে। আমাদের তো অনেক অর্গানিজম ক্ষতি করে, ওই ক্ষতিকারক গুলোকে আইডেন্টিফাই করব, বদমাশ গুলোকে আইডেন্টিফাই করব, খারাপকে আইডেন্টিফাই করব, খারাপের জিনটিকে চিনবো, চিনে নিয়ে বলবো তুই ওই জন্য খারাপ করছিস। বলে একটা ব্যাকটেরিয়া ভিতরে ঢোকে, ব্যাকটেরিয়া টক্সিন রিলিজ করে, ব্যাকটেরিয়া আমাদেরকে ডিজিজ করে। মানে গোটা ব্যাকটেরিয়াটা কিন্তু সবসময় খারাপ হয় না, তার ছোট্ট জিনের এমন একটা পার্ট থাকে, সেই পার্টটাই তাকে হিউম্যান বডিতে বা অ্যানিম্যালের বডিতে গিয়ে ক্ষতি করে। ওইটাকে আইডেন্টিফাই করো, খাচ করে কেটে দাও। তবে এর জন্য তো এত ইজি নয়, রিসার্চ দরকার আছে, বায়োটেকনোলজিস্ট দরকার আছে, বায়োটেকনোলজিটা খুঁজে 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 বের করবে। এত সহজ নয়, চোখের মধ্যে দেখে ফেললাম, খুঁজে ফেললাম, কেটে ছিঁড়ে নষ্ট করে ফেললাম, এত তো সহজ নয়, স্পেসিফিক হতে হবে। সেরকমই নিমাটোডদের জন্য একটা আরএনএ আই বের করা হয়েছে, নিমাটোডদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডাইসারের সাহায্যে এসআই আরএনএ বানানো হয়েছে। এসআই আরএনএ গুলো ডাইসারের সাহায্যে গিয়ে রিস্ক ফ্যাক্টর দিয়ে সে করেছে নিমাটোডের যেটা ক্ষতিকর, নিমাটোড গুলো যাতে মরে যায়, নিমাটোডের জিনকে দিয়েছে কেটে, নিমাটোড মরে গেছে, বাস প্ল্যান্টস আর ফ্রি। কিভাবে? ওই আরএনএ আইটার জন্য, যেটা জেনেটিক্যালি মডিফাই করে দিয়েছে। তাহলে একটা আরএনএ পিস, আরএনএ ইন্টারফেরেন্স,
ওইটার নাম দেওয়া হচ্ছে আরএনএ এমন একটা, সে ইন্টারফেয়ার করছে, জিনের এক্সপ্রেশনকে ইন্টারফেয়ার করাচ্ছে। তো ব্যাকটেরিয়ারও খারাপ জিনিস, ইন্টারফেয়ার করে দিই, চল ব্যাকটেরিয়া তোকে কাজ করতে দেব না, বাট আফটার রিসার্চ। সো চলো, কথাগুলো তো নিশ্চয়ই আশা করি বুঝলে। এই সেই নিমাটোড, এই সেই প্ল্যান্ট, এগুলো সব বলে দিয়েছি। চলো একটু টেক্সটটা পড়ে নিলে আমার কথার সঙ্গে যে ছোট ছোট মিল অমিলগুলো পাবো একটু মিলিয়ে নেব। আর নিমাটোড, তার নাম কি? মেলয় ডি জাইন ইনকগনিটা। এম ইনকগনিটাও বলা যায়, ইনকগনিটা, ইনকগনিটো মোড। গুগলে থাকে ইনকগনিটো মোড, কেউ টের পায় না, চুপচাপ চুপ্পি চুপ্পি কাজ করে, আমি আড়ালে থেকে গেলাম। সো ইনকগনিটা মনে করো, ইনফেক্টস দ্য রুটস অফ টোব্যাকো প্ল্যান্ট অ্যান্ড কজেস গ্রেট রিডাকশন ইন ইল্ড। অর্থাৎ কৃমিটা যদি রুটে হয়, রুটগুলো দেখতে আজে বাজে হয়, দেখাবো পরে, তাহলে কি হবে? টোবাকোর পাতা কুচকে গেল, টোবাকো তো পাতা দিয়ে কাজ, পুরো প্রোডাকশন নষ্ট। আরএনএ ইন্টারফারেন্স, আরএনএ আইটাকে ছোট লিখতে হয়। স্ট্র্যাটেজি ইজ ইউজ টু প্রিভেন্ট দিস ইনফেকশন। স্ট্র্যাটেজিটা তোমাদের একটু বলে দিলাম, এইটুকি আপাতত জেনে রাখো, ইন ফিউচারে লটস অফ নলেজ থাকবে, বাট আমার নলেজটার যদি একটু ক্লু রাখো এরকমই দেখবে থাকবে, বাট ওটাকে ডিটেলে পড়তে হবে। আরএনএ ইজ আ মেথড অফ সেলুলার ডিফেন্স ইন অল ইউক্যারিওটস। It prevents translation of specific mRNA, যেটাকে বলে সাইলেন্সিং। mRNA কে সাইলেন্স করে দেবে, mRNA বেরোবে না, ঠিক আছে? mRNA সাইলেন্সিং, ভেরি ইম্পর্টেন্ট। সাইলেন্স মানে চুপ, mRNA বের করে দিল না। কারণ কি? ডিএনএটাকে যদি আমি কেটে দিই, টুকরো করে দিই, সে ডিএনএ থেকে কি আরএনএ টুকরো বেরোবে? সাইলেন্স করা হলো না, এটা লাস্ট কথা বলা হলো। অ্যাকচুয়ালি লাস্টে কিভাবে সে প্রোটিনকে সে এক্সপ্রেশন করে, যে কালারটা করলো না, কারণ ওই যে প্রোটিন মানে এনজাইম তৈরি করতে দিল না। কেন? mRNAটাই তো বনবে না, তৈরি হবে না, কারণ তাকে টুকরো করে দেওয়া হচ্ছে, জিনটাকে আগেই ডিএনএ কে টুকরো করেছে আরএনএ, ডিউ টু এ কমপ্লিমেন্টারি ডিএসআরএনএ মলিকুল। অর্থাৎ আরএনএআই একটা ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। আরএনএআই কিন্তু একটা দেখতে ডিএনএ এর মতো, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে করা হয়। ডিটেলে বলছি না, কারণ এটা ডিটেল বলতে গেলে অ্যাটলিস্ট একটা দিনের পুরো লেকচার লেগে যাবে। আছে আমার কাছে পুরো স্লাইড বানানো আছে, সবকিছু বানানো আছে। যদি কারোর অতিরিক্ত দরকার হয় সেক্ষেত্রে বলো, আমি করে দেবো না, বাট এইটুক জানলে যথেষ্ট। তোমার ওই নিমাটোডটার নাম আসবে, কার উপরে কাজ করে আসবে, আর প্রসেসটার নাম সাইলেন্সিং বলতে পারবে, আরএনএআই এর ফুল ফর্ম আসবে, আরএনএআই এর লেখার নিয়মটা আসবে। আরএনএআই একটা ডিএসআরএনএ, ডিএস মানে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। কি করে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্ট দিলে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ করে দেওয়া যায়। নিমাটোড রেজিস্ট্যান্ট ইন টোবাকো প্ল্যান্ট। ওই যে দেখো, যেই টোবাকোর মধ্যে বসে এরকম ভাবে কৃমি বা ওয়ার্ম এসে লাগবে, সেগুলো দেখতে এই রকম হবে, এরকম ফুলে ফুলে যাবে, ব্যাস। আর কি হবে? গাছটা প্রোডাকশন দেবে না, পাতাগুলো চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে, ভাল লাগবে না, তাই তো? The source of complementary RNA is from an infection by RNA virus or mobile genetic element transpons বলা হয় এটাকে। মোবাইল জেনেটিক মানে RNAi টাকে বলা হচ্ছে that replicate via RNA interference, RNAi সেটাতে রেপ্লিকেট করবে using agrobacterium vector, agrobacterium tumefaciens বলেছিলাম, যার মধ্যে টিউমিফেসেন্স, টিউমিটা বললে টিআই প্লাসমিড, টিডিএনএ, টিউমার ইন্ডিউসিং ডিএনএ, টিউমার গল ডিজিজ করে। তো তার মধ্যে টিউমার পার্টটাকে সরিয়ে দিয়ে তার জিনটাকে দিলাম ঢুকিয়ে, কার? আরএনএআই এর আরএনএটাকে দিলাম ঢুকিয়ে, ডাবল স্ট্যান্ড করে দিয়ে। নিমাটোড স্পেসিফিক জিন ডিএনএ ওয়ার ইন্ট্রোডিউসড ইনটু দ্য হোস্ট। নিমাটোড স্পেসিফিক, কোন নিমাটোড? মানুষের নিমাটোডে হবে না, যেটা প্ল্যান্টের নিমাটোড, প্ল্যান্টের কৃমি তাতেই হবে। মানুষের কৃমিতে রিসার্চ হয়নি এখন, হলে ভালোই হবে। মানুষকে আগে প্রয়োগ করা হয় না, কেন বলতো? রিস্ক ফ্যাক্টরের জন্য, আগে অন্যান্য অর্গানিজমকে করে নেওয়া হয়। নিমাটোড স্পেসিফিক ওয়ার ইন্ট্রোডিউসড ইনটু হোস্ট প্ল্যান্ট, ইট প্রডিউসেস বোথ
সেন্স অ্যান্ড অ্যান্টিসেন্স আরএনএ। সেন্স আরএনএ, অ্যান্টিসেন্স মানে অ্যান্টিকোডন টাইপের। ডিএস আরএনএ না, ডিএস বলেছিলাম, ডিএস মানে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। ইন হোস্ট সেল দিস টু আরএনএস বাইন্ডিং কমপ্লিমেন্টারি টু ইচ আদার ফর্ম ডাবল স্ট্যান্ডার্ড ডিএস আরএনএ। এখানে আরএনএ, দুটো আরএনএ তৈরি করো। এবার আরএনএ কে দেখে দেখে ডিএনএ তৈরি করে দেবে। এই যে ডিএস আরএনএটা, এইটাই আমার এবার কাজে লাগবে। কিন্তু যে আরএনএ আমি তৈরি করেছি সেটা আমার ল্যাবরেটরিতে তৈরি করা আছে। ল্যাবরেটরি তৈরি করে আমি ঢুকিয়ে দিয়েছি অ্যাগ্রো ব্যাকটেরিয়ামের মধ্যে, তারপরে ইনফেক্ট করিয়ে দিয়েছি প্ল্যান্ট গাছে। এমব্রায়োনিক কন্ডিশনেও দেওয়া যেতে পারে, বাট গাছটা বড় হয়ে গেলে তখন বড় প্ল্যান্টে ইনজেক্ট করে বা বায়োলিস্টিক দিয়ে, বায়োলিস্টিক মানে জিনগান মনে আছে, ঢুকিয়ে দেওয়া যায়। অথবা বেশ সবচেয়ে ভালো অ্যাগ্রো ব্যাকটেরিয়াম দিয়ে ইনফেক্ট করিয়ে দাও বেস্ট ওয়েতে। পুরো ব্যাকটেরিয়া নিয়ে নাও, গাছের মধ্যে ছড়িয়ে দাও, ইনফেক্ট করে গেল, ব্যাস হয়ে গেল। তখন আর খরচাপাতি করতে হবে না। আদারওয়াইজ বায়োলিস্টিক করলে একটু খরচা হয়। ইট ইনিশিয়েটেড আরএনএ অ্যান্ড সাইলেন্সড মানে চুপ করিয়ে দেয় দ্য স্পেসিফিক এমআরএনএ অফ নিমাটোড। এবারে নিমাটোডটা খেতে আসলো, খেয়ে গিয়ে ওটা তার পেটে আরএনএআইটা চলে গেল। আরএনএআইটা চলে, আরএনএআই প্রোটিন সেটা কি করে দিল? সাইলেন্স করে দিল স্পেসিফিক এমআরএনএ অফ নিমাটোড। নিমাটোডকে তার পার্টিকুলার, এবার নিমাটোডকে কোন মেডে মারবো, গলা টিপে মারবো না পেট টিপে মারবো না স্টমাক ফুটো করে মারবো, সেটা ডিফারেন্ট মোড আছে। আরএনএআইটাকে বানাতে হবে। দাস the parasite cannot survive in transgenic host. ট্রান্সজেনিক কেন? যে হোস্টটা অর্থাৎ প্ল্যান্টার মধ্যে আরেকটা জিন ঢুকিয়ে দিয়েছি, সেই জিনটা তার গায়ের মধ্যে চলছে। কার জিন? ওই যে আরএনএআই এর জিন চলছে, তো সেটাকে তো সে নিয়ে নেবে। এক্সপ্রেসিং স্পেসিফিক ইন্টারফেরিং অফ আরএনএ। এবার মনে রাখো এটা একটা কিন্তু প্রসেস এবং এই যে ক্লু, এই ক্লুটা দিয়ে টোবাকো প্ল্যান্টকে তো আমরা বাঁচালাম, টোবাকোর প্রোডাক্ট তো বাড়ালাম, কিন্তু হিউজ রিসার্চের ওপেন খুলে দিয়ে গেল। এটা বলে রাখলাম তোমাদের, ফিউচারে আমি কতদূর শুনতে পাবো না পাবো জানি না, যা বলে যাচ্ছি রয়ে যাচ্ছি ইউটিউবে, বা সবাই আমাদের মতো যারাই পড়াচ্ছে সকলেই বলছে সিলেবাস বলছে, বাট আমি শুধু এই যে স্কোপটা তোমাদের আঙুল দিয়ে বলে দিচ্ছি। স্কোপ কিন্তু অনেক, এই আরএনএআই স্কোপ দিয়ে আমার অনেক রিসার্চ ফিল্ডকে আমি ওপেন করতে পারবো। আই ক্যান ট্রাই, অ্যাটলিস্ট আমি ট্রাই করে হিউম্যানের প্রবলেম, হিউম্যানকে ক্ষতি করতে পারে এরকম কারোর মধ্যেও আমরা এটাকে ট্রাই করতেই পারি। আমরা জিন থেরাপি নিয়ে পড়বো, কারণ ক্লাসগুলো লং হবে, একটু লং ক্লাস নেব। এবারে আসছি অ্যাপ্লিকেশন ইন মেডিসিন, অর্থাৎ আমাদের বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনে এগ্রিকালচারের পরে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অ্যাসপেক্টস এবং একটা মিডিয়াম আছে যেখানে বায়োটেকনোলজির ম্যাক্সিমাম ইউজ আছে, সেটা হলো মেডিসিনে। তাহলে চলো আমরা একে একে মেডিসিন পার্টগুলোকে জেনে নিই যে কোন জায়গাতে গিয়ে আমাদের বায়োটেকনোলজির এক্স্যাক্টলি হেল্প আমরা পেতে পারি। দেখো আমাদের কাছে সবার প্রথমেই যে ক্যাপসুলের একটা সিম্বলিক ছবি দেখা যাচ্ছে, সেই ক্যাপসুলটার মধ্যে একটা ডিএনএ, তো ডিএনএ তো এভাবে পেঁচিয়ে থাকে না, কিন্তু ডিএনএর যে বায়োটেকনোলজিকে আমরা যেভাবে ডিএনএতে জেনেটিক ইঞ্জিনিয়ার করে নিয়ে যে মেডিসিনগুলো ইউজ করছি হিউম্যান কনজাম্পশনের জন্য এবং আমাদের ডিজিজ থেকে মুক্তি লাভের জন্য বা ডিজিজ ফ্রি হবার জন্য, সেগুলো হলো আমাদের এই ক্যাপসুল এবং তার সঙ্গে কিছু ভায়াল, এগুলোকে ভায়াল বলা হয়, ছোট ছোট শিশি যেগুলোতে ইনজেকশন পুশ করার জন্য ইউজ করা হয়। এই সবকটাই কিন্তু আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে বা বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা এটাকে ইউটিলাইজ করব। চলো যে টেক্সট এসছে সেই টেক্সটগুলোর মধ্যে আমরা এখন একটুখানি চোখ বুলিয়ে নিই যে কি কি বিষয় আমরা বায়োলজির এই অ্যাপ্লিকেশন ইন মেডিসিনে পার্টটায় বায়োটেকনোলজিকে ইউজ করতে পারবো।
recombinant DNA technology or biotechnology helps for the mass production of safe and more effective therapeutic drug. Therapy যেটা লং লাস্টিং অর্থাৎ জাস্ট কিছুদিনের জন্য দিলাম সেটাতে যেমন ইউজ করা হয়, কিন্তু থেরাপিউটিক কথার অর্থ যেটাকে একটু ক্রনিক ডিজিজের জন্য কন্টিনিউয়াসলি ইউজ করতে হয়, সেটা আমরা, কারণ আমাদের বায়োলজিক্যালি প্রচুর পরিমাণে এই যে আমাদের হিউম্যান বডিটা আছে প্রচুর এনজাইম তারা আমরা ইউজ করেছি এর আগে, জানি যে কিভাবে কাসকেডের মতো একটা জাম্বলড রোডের মতো কন্টিনিউয়াসলি মেটাবলিক অ্যাক্টিভিটি আমাদের হয়ে যাচ্ছে। সেই মেটাবলিক অ্যাক্টিভিটিগুলোকে ভালো মতো চালাবার জন্য হয়তো কোনো একটা এনজাইম পার্ট ভালো করে রিলিজ হচ্ছে না আমাদের বডি থেকে, তখন সেই এনজাইমগুলোকে আমরা বায়োটেকনোলজি দিয়ে ইউজ করে যে ড্রাগ মেডিসিন বা ইনজেক্টেবল ফর্ম আছে সেগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করে দিই, যদি এটা লং লাস্টিং ধরে লং টার্ম ধরে নিতে হবে, সেগুলোকে আমরা বলি থেরাপিউটিক ড্রাগস। রিকম্বিনেন্ট থেরাপিউটিক্স does not induce unwanted immunological response as in case of similar products isolated from non-human source. খুব ইন্টারেস্টিং, কারণ আমার বডিতে যে সমস্ত এনজাইমগুলো যে সমস্ত জিনিসগুলো প্রডিউস হচ্ছে, আমার যদি হিউম্যান বডির যা জিনিস আছে সেগুলোকে কিন্তু হিউম্যান বডির যে নর্মাল ইমিউন সিস্টেম ডিজিজে তোমরা পড়েছো সে সেটাকে চেনে নিয়ে সেটাকে ছেড়ে দেয়, বলছে এটা আমার বডির জিনিস, এটা আমারই ঘরের জিনিস, কাজে এটাকে আমি কোনো ছেড়খানি করব না, এটার মধ্যে কোনো ডিস্টারবেন্স করব না। কিন্তু যদি ফরেনের কেউ আসে যেটার সঙ্গে আমার বডি ফ্যামিলিয়ার নয়, তাকে এসে কিল করে দেব। তাই সিনথেটিক্যালি বা অন্য বায়োসিনথেটিকও নয়, অন্যান্যভাবে পুরো কেমিক্যালি যদি কোনো কিছু আসে সেটাকে কিন্তু আমার বডি রেজিস্ট্যান্স দিয়ে দিতে পারে ডিউ টু আওয়ার বডিজ ওন ইমিউন সিস্টেম। কিন্তু সেটা যদি বায়োটেকনোলজি মানে বায়োলজিক্যাল অর্গানিজম দিয়ে তৈরি করি, সাচ অ্যাজ ব্যাকটেরিয়া বা অন্যান্য জিনিস দিয়ে যদি সেই প্রোটিন প্রোডাক্টটাকে আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমার বডির যে ন্যাচারাল ইমিউন সিস্টেম সেটাকে বাধা দেবে না এবং সেটাকে ইজিলি অ্যালাউ করে নেবে। সেটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজের জায়গা। At present about 30 recombinant therapeutics drug actually have been approved. Of these 12 are being marketed in India. নাম্বারটা যে জায়গায় দেখছো এই নাম্বারটা কিন্তু ডে বাই ডে চেঞ্জ হতে থাকবে, কারণ আজ থেকে আমি যে কথাটা তোমাদের আশার আলো বা আমরা শুনিয়েছি, ইন ফিউচারে কি হবে যে থাউজেন্ডস অফ ড্রাগস যেগুলো আমরা ল্যাবরেটরি থেকে টেস্ট করে বের করে দেব এবং তারপরে বায়োটেকনোলজিকে ইউজ করে যে ড্রাগগুলো সেগুলো আসবে। অনলি এখন আমাদের যা ইনফরমেশন পাচ্ছি তাতে 12টা ড্রাগকে ইন্ডিয়াতে, যেটা ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া আছে যারা আছে তারা কিন্তু এটাকে সাপোর্ট করেছেন। কাজেই বায়োটেকনোলজি কিন্তু ইন্ডিয়াতে এন্ট্রি নিয়ে ফেলেছে। ফরেন কান্ট্রিতে আরেকটু বেশি বায়োটেকনোলজির ইউজ কোনো জায়গায় হচ্ছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস মেডিসিনে। চলো আরেকটু ডিটেলে আমরা মেডিসিনের অ্যাসপেক্টগুলো দেখে নিই। জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন, জিন থেরাপি অ্যান্ড মলিকুলার ডায়াগনোসিস, এই তিনটে পার্ট আমাদের সিলেবাসে আছে, যেটা অ্যাপ্লিকেশন ইন বায়োটেকনোলজি। মনে রাখবে এই জায়গা থেকে আমি আবার বলেছি, আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে এখান থেকে কিন্তু কোশ্চেন আসা গ্যারান্টি। এক্সামে এখান থেকে একটা বা দুটো কোশ্চেন এই যে টাপটা পড়াচ্ছি সেখান থেকে তোমাদের আসার সম্ভাবনা আছেই। পার্টিকুলারলি সেই জায়গায় আমরা চলে এসেছি ইনসুলিন ম্যানুফ্যাকচারিং, কিভাবে ইনসুলিনকে প্রডিউস করা হয় তার বেসিক স্ট্রাকচার জানবো। একে যদি আমরা আরো, এটা আমরা মেডিসিন যারা একটুখানি পড়েছি তারা এর আরো অনেক অ্যাসপেক্ট জানি, তো সেই জায়গাগুলোতে আমরা যাব না, তাদের মতো মিনিমাম তোমরা যেটা বুঝবে সেই জায়গাটুকুকে আমরা এখন ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করছি। জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন তৈরি করতে গেলে সবার আগে আমাদের যে ছবিটি এলো, অ্যাকচুয়ালি ডায়াগ্রাম পিকচার দিয়ে দেখলে কি হয় আমাদের মাথায় একটু বুঝতে সুবিধা হয়। আমাদের হিউম্যানের আমরা জানি যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের মধ্যে ইনসুলিন প্রডিউস হয়। কোথা থেকে ইনসুলিন হয়? আমাদের বিটা সেল থেকে। দুরকম সেল আছে, আলফা সেল আছে, বিটা সেল আছে। আলফা সেল থেকে হয় গ্লুকাগন, বিটা সেল থেকে হয় ইনসুলিন। দ্যাট ইনসুলিন কিভাবে কাজ করে? ইনসুলিন আমাদের
ব্লাডে ডিপোজিটেড হয়। ব্লাডে যে সুগারটা গাট বা ইন্টেস্টাইন থেকে আমাদের ব্লাড নিয়ে নিয়েছে, সেই ডিরেক্ট গ্লুকোজটাকে সে কনভার্ট করে দেয়, স্টেট কার্ড যদি বোঝো, আর অনেক স্টেপ আছে, সেটাকে গিয়ে লিভার অ্যান্ড মাসেলে ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। আমি আগেই বলেছি বায়োটেকনোলজি বা বায়োমলিকুল যখন পড়িয়েছিলাম ক্লাস 11-এ, অ্যানিমেলের স্টোরড কার্বোহাইড্রেটের নাম গ্লাইকোজেন আর প্ল্যান্টের স্টোরড কার্বোহাইড্রেটের নাম স্টার্চ। এটা মনে রেখো। তাই আমরা গ্লাইকোজেন নিয়ে ডিল করছি বিকজ ইনসুলিন ইজ হিউম্যান কনজাম্পশনের জন্য। বিফোর এই যে এখনকার যে ইনসুলিনগুলো এসছে, এই ইনসুলিন আসার আগে যখন প্রথম দিকে আমাদের ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করা হতো ডায়াবেটিক রোগীদের পার্টিকুলারলি, তখন সেই ইনসুলিনটাকে কিন্তু পিগ, কাউ এগুলো স্লটার হাউসে গিয়ে তাদের যে ইন্টেস্টাইনগুলোকে নিয়ে সেখান থেকে পিউরিফাই করে ইনসুলিন ইউজ করা হতো। সেই ইনসুলিনগুলো যখন হিউম্যানে অ্যাপ্লাই করা হতো, দেখো কিছু হিউম্যানে কাজ করতো, বাট মোস্ট অফ দ্য হিউম্যানে যারা অ্যালার্জিক হয়ে যেত তাদের ম্যাক্সিমাম সিভিয়ার অ্যালার্জিক কন্ডিশন করে আরও ডায়াবেটিসটাকে প্রবলেম করে দিত। বাট এখনকার দিনে যে ইনসুলিন প্রডিউস হচ্ছে একেবারে হুবহু হিউম্যান ইনসুলিনের মতো। তাহলে কি করে প্রডিউস হবে হিউম্যান ইনসুলিন? হিউম্যান ইনসুলিন পাওয়ার আরেকটা সোর্স আছে, যদি হিউম্যানের বডি থেকেই আমরা প্যাঙ্ক্রিয়াস থেকে বিটা সেলের পার্টগুলোকে নিয়ে ফেলি, সেটা একটা অন্যরকম প্রসেস, সেটাতে পসিবল নয়। তখন আমরা বায়োটেকনোলজির একদম দারুণভাবে এখানে ইউটিলাইজ করি। তাহলে বেসিক ফান্ডাটা কি মনে রাখবে? হিউম্যানের যে সেল আছে, যে কোনো সেল, এটা কিন্তু মনে রাখবে প্যাঙ্ক্রিয়াসের সেল থেকেই গেলে হবে না, প্যাঙ্ক্রিয়াসের সেলে তো আছেই, বা আমি যে কোনো হিউম্যান সেলের যে কোনো ডাব্লিউবিসির সেল হতে পারে, তাতে নিউক্লিয়াস থাকবে, তাতে ডিএনএ থাকবে, ডিএনএর মধ্যে পার্টিকুলার একটি সেগমেন্ট আছে, যেই সেগমেন্টটা ইনসুলিন যে রিলিজ করে, হরমোন রিলিজ করার জন্য রেসপন্সিবল। আমরা সেটাকে আইডেন্টিফাই করে ফেলেছি, যে কোনো সেল থেকে নিয়ে নিতে পারি, আমার স্কিনের সেল থেকেও পেতে পারি, বাট আমাদের বডির কিছু সফট পার্ট আছে যেখান থেকে এগুলো কালেক্ট করে নেওয়া হয়, কোনো একটা ডোনার হিউম্যান থেকে, যে কোনো ডিএনএর মধ্যেই তার সিকোয়েন্সটা থাকবে। দেখা গেছে যে হিউম্যান ইনসুলিন তৈরি করতে গেলে দুটো চেন লাগে। বিটা সেল যেটা আছে, বিটা সেলের জন্য রেসপন্সিবল কিছু একটা জিনের পার্ট, তার পার্টেও যে জিনের ছোট্ট একটু পার্ট আছে, যার মধ্যে দুটো পার্ট আছে, একটা এ চেন এবং বি চেন, এবং সেটা জুড়ে থাকে আরেকটা চেন সি চেন দিয়ে। এবং এ চেন অ্যান্ড বি চেন, এই দুটোর কথাটা একটু ভালো করে বুঝিয়ে নিই, তাহলে কিভাবে ইনসুলিনটা, অ্যাক্টিভ ইনসুলিন এবং ইনঅ্যাক্টিভ ইনসুলিনটা তৈরি হয়। যারা মনে করো যে তোমরা আছো বা যারাই আশেপাশে আছো যাদের ইনসুলিনটা খুব বেটার আছে, কি হচ্ছে, বডি থেকে যে জিনের পার্টটুকু আছে, সেই জিনের পার্টটুকুর মধ্যে থেকে একটা এ চেন মনে করো এই লেংথে, একটা এ চেন, তোমরা এখন জেনেটিক্স অনেকটাই বুঝে গেছো, আরেকটা বি চেন ঠিক এতটুকু লেংথে আছে। অর্থাৎ এ চেন থেকে যতটুক আমাদের এ চেন ক্রিয়েট হবে, চেন মানে কিসের চেন? পলিপেপটাইডের চেন। সেই পলিপেপটাইডের চেন এতটা এলো, বি চেন থেকেও ঠিক এতটাই আসবে। দুটো চেন যখন রিঅ্যাক্ট করবে, ডাইসালফাইড বন্ড দিয়ে কমপ্লিট করবে, তারপরে তারা অ্যাক্টিভ ইনসুলিন করবে। এবার কোনো কারণে কারোর এ চেন বা বি চেন কোনো একটা চেনের ত্রুটি হয়েছে, ধরো এ চেনটা এতটা লম্বাই আছে, চেন মানে আবার বলছি পলিপেপটাইডের চেন, জিনটার থেকে যেটা বেরোচ্ছে। এইবার বি চেনটা ছোট্ট হয়েছে, তাহলে লিমিটিং ফ্যাক্টরের মতো কতটুক ইনসুলিন বেরোবে? অ্যাক্টিভ ইনসুলিন। তাহলে এই যে বি চেনটা যেহেতু মিনিমাম নাম্বার, লিমিটিং ফ্যাক্টরের নিয়ম হচ্ছে যে মিনিমাম নাম্বারে হবে, তার সঙ্গে এ চেন এতটুকুই বন্ডিং করবে। এই যে আপার পার্টটুকু যেটা বন্ড করতে পারলো না, তার সঙ্গে প্যারালাল নেই, বন্ড করতে পারবে না, তাহলে এতটুকু ইনসুলিন হবে। দ্যাট ইনসুলিন ইনঅ্যাডিকুয়েট, সেটা হাইয়েস্ট অ্যামাউন্ট। তাহলে সেইভাবে ইনসুলিন যখন লেস অ্যামাউন্টে রিলিজ হবে, তখন গ্লুকোজগুলো লেস অ্যামাউন্টে গ্লাইকোজেনে কনভার্ট হবে, তার ফলে গ্লুকোজগুলো ব্লাডে রিটেইন করে যাবে, ব্লাডে থেকে যাবে, এবং ব্লাডের মধ্যে যদি এক্সেস গ্লুকোজ ব্লাড স্ট্রিম মানে ওই আর্টারি ভেনের মধ্যে যদি গ্লুকোজ রয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, আমাদের বডির যেগুলো বেটার প্রোডাক্ট, যেগুলো ধরো ইমার্জেন্সি প্রোডাক্ট, কিছু এনজাইম, হরমোনস, আদার মিনারেল, নিউট্রিয়েন্ট, ভিটামিনস এগুলো আছে, সেগুলো ওই গ্লুকোজের কাছে ধাক্কা খাবে। এটা একটা ট্রাফিক দেওয়া রোডের মতো, অর্থাৎ একটা রোডের মধ্যে ম্যাক্সিমাম ট্রাফিক চলে এসছে, ট্রাফিক মিন যারা চলাফেরা করে। এবার সেই রোডটা দিয়ে যদি আমি একটা
অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি সার্ভিসকে ওই রোডের মধ্যে দিয়ে যেতে হয়। সো ইট উইল নট গো স্মুথলি। ইমিডিয়েটলি কিভাবে এটাকে স্মুথ করার জন্য তখন একজন ট্রাফিক পুলিশ অথবা যে কেউ আসবে যারা ভিড়টাকে সরিয়ে দিয়ে যখন রোডটা ক্লিয়ার হবে তখন স্মুথলি সেই ইমার্জেন্সি সার্ভিসটা যেতে পারবে। তাহলে ওই যে গ্লুকোজের এক্সেসিভ জমে যাচ্ছে ডিউ টু লেস অ্যামাউন্ট অফ ইনসুলিন, তার জন্য ডায়াবেটিস হয়ে যাচ্ছে, সুগারটা হাই লেভেলে উঠে যাচ্ছে, সুগার টেস্ট করলে দেখা যাচ্ছে। এবার কি রাস্তায় ইনসুলিনকে মোর অ্যামাউন্টে প্রডিউস করতে হবে, বাট বিটা সেলের মধ্যে নানা রকম ভাবে জেনেটিক প্রবলেম আসতে পারে, বিটা সেলের ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে, তারপরে সেখান থেকে গিয়ে ইনসুলিনটা লেস অ্যামাউন্টে আসছে, তাহলে তখন আমাকে এক্সট্রা ইনসুলিন দিতে হবে। এক্সট্রা ইনসুলিন দিতে গিয়েই ওই যে ইনসুলিনটা কি করে ম্যানুফ্যাকচার হবে সেটা আমরা দেখব। কিরকম একজন সুস্থ মানুষের যার ইনসুলিনের আর এ চেন বি চেন বেটার আছে, সেই মানুষের একটা এ চেন ভালো করে বুঝবে, এ চেনটা ছোট্ট টুকরো নেব, বি চেনেরও একটা টুকরো নেব, কারণ তাতে করে দুটো ডিফারেন্ট ব্যাকটেরিয়া, কারণ একটা যে কোনো ব্যাকটেরিয়া, এখানে ইকোলাই হতে পারে, আরো অনেক ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়ার প্লাসমিড আছে সেই প্লাসমিডের মধ্যে আমি তার মধ্যে যখন ফরেন অর্থাৎ হিউম্যানের যে জিনের যে ছোট্ট ইনসুলিনের টুকরোটা এই চেনের যে ছোট্ট সিগন্যাল যেটার মধ্যে আছে সেটা যখন ঢুকিয়ে দেব তখন এ চেন বি চেন একসঙ্গে ঢোকাতে পারবো না। তখন আমাকে এ চেন পার্টের জন্য একটা ছোট্ট ডিএনএ কোড, ওই ডিএনএ কে বাছাই ঝাড়াই করে দিয়ে ডিএনএ টুকরো বের করতে হবে, বি চেনের জন্য আলাদা টুকরো বের করতে হবে। কি করতে হবে, এ চেনকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে অর্থাৎ ওই যে প্লাসমিডের মধ্যে তাকে ঢুকিয়ে দিয়ে সেটাকে আবার ইকোলাই বা কোনো ব্যাকটেরিয়াতে অর্গানিজম তো লাগবে, কারণ সেই অর্গানিজমটাই তো তাকে অরিজিনাল ইনসুলিনটা প্রডিউস করবে। তাহলে একটা আলাদা সেন্টারে বা আলাদা একটা পেট্রি ডিশে বা যে কোনো জায়গায় আমি এ চেনের সব কয়টা প্রো ইনসুলিন তৈরি করব, দ্যাট ইনসুলিন ইজ নট অ্যাক্টিভেটেড ইনসুলিন, কারণ অনলি এ চেন, এবং আরো একটা ব্যাকটেরিয়াতে বি চেন লাগিয়ে দেব। তাহলে আলাদা আলাদা সেপারেটলি এ চেন এ প্রোটিন, পুরো প্রোটিন তো অ্যাকচুয়ালি হরমোনো, ইটস এ প্রোটিন কন্টেন্ট। তাহলে এ চেন অ্যান্ড বি চেন দুটো সেপারেটলি একদম বায়োরিঅ্যাক্টরে সেগুলোকে আমরা প্রডিউস করব। তারপরে কি করব, অ্যাট দ্য টাইম অফ পিউরিফিকেশন অর আফটার পিউরিফিকেশন আমরা এ চেন অ্যান্ড বি চেনকে মিক্স করিয়ে দেব। মিক্স করিয়ে দিলে কি হবে, তাদের মধ্যে ডাইসালফাইড বন্ড দিয়ে দুটো চেন আটকে যাবে। এবার হয়ে গেল অ্যাক্টিভ ইনসুলিন। অ্যাক্টিভ ইনসুলিন হতে গেলে আরেকটা চেন সি থাকে, সেটাকে বের করে দিতে হবে, একটু পরেই দেখব। তাহলে বেসিক ফান্ডাটা তোমাদের কাছে হয়ে গেল আশা করি, যে কিভাবে দুটো চেনকে আলাদা আলাদা ভাবে গ্রো করিয়ে তাদেরকে মিক্সিং করিয়ে দিয়ে তৈরি করা যায়। এলি লিলি বলে একটা কোম্পানি আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি। যেমন আমি আবারও তোমাদের কাছে মাঝে মধ্যে এই গল্পটা করে ফেলি যে ওয়ান অফ দ্য বেস্ট মাল্টি ন্যাশনাল কোম্পানি হিসেবে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের নাম অনেকেই জানে, সেখানে আমি দীর্ঘদিন কাজ করেছি, কাজেই মেডিকেলের নলেজগুলো আমার ওখান থেকেই হয়েছে মূলত। তাদেরই মতো একটা খুব নাম করা কোম্পানি, তার নাম এলি লিলি। সবার প্রথমে এইভাবে বায়োটেকনোলজিকে ইউজ করে তারা কমার্শিয়ালি ইনসুলিন বাজারে ছেড়ে দেয়। চলো তাহলে আমরা সেই পার্টগুলোকে একটুখানি ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করি। কিরকম, ইনসুলিন ইজ ইউজ টু ম্যানেজ অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস, অলরেডি বলে দিয়েছি। ইনসুলিন ফ্রম আ প্যানক্রিয়াস of animal, cattle or pig actually causes allergy or other types of reaction to foreign protein, অর্থাৎ তাদের থেকে যদি আমি আমার সরাসরি ইনসুলিনটা নিয়ে নিই অ্যালার্জি হয়ে যাবে, এটা আগেই বলে দিয়েছি। নাও ইট ইজ পসিবল টু প্রডিউস হিউম্যান ইনসুলিন ইউজিং বায়োলজিক্যাল অর্গানিজম, দ্যাট ইজ দ্য ব্যাকটেরিয়া। লেটস প্রসিড। যে কথাটা তোমাদের বলেছিলাম, এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এখানে একটা ব্লু কালারের চেন দেখছো আর একটা গ্রিন কালারের পলিপেপটাইড চেন দেখছো। এটাকে যদি তোমরা জুম করো বা একটু মানে ভালো করে দেখো, সেগুলোর মধ্যে ওই অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম দেওয়া আছে, লটস অফ অ্যামাইনো অ্যাসিড। সেগুলোর মধ্যে দেখো ডাইসালফাইড বন্ড দিয়ে এ চেন বি চেন জুড়ে গেছে। নিচের যে ছবিটি দেওয়া আছে এটা এনসিআরটির বইতে দেওয়া আছে। নর্মালি ইনসুলিন প্রো ইনসুলিন হিসেবে রিলিজ হয়, কারণ এ চেন বি চেন তার সঙ্গে একটা সি চেন জুড়ে থাকে। ছবিটা যেরকম দেখতে পাচ্ছ আমাদের এখানে যে ছবিটা আছে, এখানে প্রো ইনসুলিন।
এবার এই দুটো ইনসুলিনের মধ্যে ডাইসালফাইড বন্ড তো আছে, কিন্তু আরেকটা এক্সট্রা চেন জুড়ে আছে। এবার তাকে অ্যাক্টিভ করতে গেলে দেখো একটা সি চেন দেখতে পাচ্ছ, এখানে সি চেনটা পুরোপুরি এখান থেকে উইথড্র করে দিতে হবে। এবং তারপরে রিয়েলি এ এবং বি চেনের, দেখো এ চেন বি চেন কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল হয় না, বলেছিলাম না, এক্স্যাক্ট ইকুয়ালি যদি হয় তাহলে গুড কোয়ান্টিটি অফ ইনসুলিন বেরোচ্ছে। আমাদের কারো কারো ক্ষেত্রে খুব ভালো ইনসুলিন বেরোয়, আবার কারো কারো ক্ষেত্রে এ চেন বি চেনের মধ্যে একটু লেংথে অসুবিধা হয়, কিন্তু তবুও যদি চেন দুটো বড় বড় থাকে তাহলে ওই ইনসুলিনের অল্প বিস্তর ডিফারেন্সে খুব একটা প্রবলেম হয় না। কিন্তু যদি এ চেন বি চেন খুব ডিফার করে যায় তখন যাকে বন্ডিং করতে পারবে না। তো যদি এ চেনটা লম্বা বি চেনটা ছোট্ট হয় তাহলে বাকি চেনে তো বন্ডিং হবে না, শুধু যে যতটুক বি চেন পেয়েছে এ চেনের সঙ্গে সেখানে বন্ডিং হবে ডাইসালফাইড, অ্যাক্টিভ ইনসুলিন তখন ওভাবে হবে। তো এইভাবে অ্যাক্টিভ ইনসুলিন করা হয়। তাহলে এ চেন বি চেন কেটা হিউম্যানের বডিতে হয়, কিন্তু আমরা কি করেছি এ চেন আর বি চেনের কোডটাকে তুলে নিয়ে দুটো আলাদা ব্যাকটেরিয়াতে সেগুলোকে আমরা গ্রো করিয়ে দিয়েছি। সো লেটস প্রসিড সাম ইনফরমেশনস। Insulin consists of two short polypeptide chains, chain A and chain B, already বলে দিয়েছি, that are linked together by disulfide bond in human mammal, mainly mammal সমস্ত। Insulin is synthesized as a prohormone, তার মানে ওই প্রো হরমোনটা দিয়ে কিন্তু তখন একে অ্যাক্টিভেট হতে হবে। It needs processing before it become a fully mature and functional hormone. আজকে যাদের ডায়াবেটিক থাকে তাদের প্রো ইনসুলিনটাই বডিতে রিলিজ হয়ে যায়, যেটা কোনো কাজের নয়। অ্যাক্টিভেটেড ইনসুলিন করতে গেলেই আমাদের যত রাজ্যের সমস্যা, ডাইসালফাইড গুলোকে আমাদের ক্রিয়েট করিয়ে দিতে হবে, তার সঙ্গে চেনটাও বেটার থাকতে হবে। চেন ছোট বড় থাকলে সবকটাতে ডাইসালফাইড বন্ড ক্রিয়েট হবে না। সো দ্য প্রো হরমোন কন্টেইনস অ্যান এক্সট্রা স্টার্চ কল্ড সি পেপটাইড। ওই যে এক্সট্রা সি চেন একটা বলেছিলাম, সি এক্সট্রা স্টার্চের, ওটাকে কাট করে দিতে হবে। ওটাকে কাট না করলে অ্যাক্টিভেট করবে না। দিস ইজ রিমুভড ডিউরিং ম্যাচুরেশন অফ হিউম্যান ইনসুলিন। তাহলে সি চেনটাকে যতক্ষণ না কাট করব ততক্ষণ সেটা প্রো হিসেবে থাকবে। ওর এই কাটিংটা আমরা যদি আগেই কাটিংটা করে দিতে পারি, এই কাটিংটা আগেই করব আমরা আর্টিফিশিয়ালি, আমরা বায়োটেকনোলজি ইউজ করে দুটো ডিফারেন্ট চেন করে তাদেরকে চেন দুটোকে মেলাবো। অলরেডি আমার সি চেনের কোনো গল্পই নেই, সো একদম রেডিমেড ইনসুলিন হয়ে যাবে, হিউম্যান ইনসুলিন, পুরো কপি ক্যাট, কপি করে আমরা তৈরি করতে পারবো। লেটস প্রসিড ফর দ্য অ্যানাদার ইনফরমেশন। এই যে খুব সুন্দর কতগুলো ভায়াল দেখতে পাচ্ছ, এই ভায়ালগুলো যারা ডায়াবেটিক তাদের কাছে পুরো অমৃতের মতো, অর্থাৎ লাইফ সেভার। ছোট্ট ছোট্ট ইনজেকশন পাওয়া যায়, সেই ইনজেকশনগুলো অল্প অল্প ডোজ আছে, খাওয়ার আগে, কারো ক্ষেত্রে খাওয়ার পরে, অ্যাজ পার দ্য ডায়াবেটিক কন্ডিশন। পেটে বা যে হাতে যেসব জায়গাগুলোতে বারবার ইনজেক্ট করলে এগুলো ব্যথা হয়ে যায় একটু একটু, কিন্তু ইনজেকশনগুলো এতটাই পুরো ঢুকিয়ে দিয়ে তাকে ওই ইনজেক্টেবল পুরো ইনজেকশন যদি ঢুকিয়ে দেওয়া যায়, চামড়ার নিচেও নিতে হয় অনেক সময়, তার ইনসুলিনটা অ্যাক্টিভেট হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া করে নিলে সুন্দর করে তার ইনসুলিনের প্রবলেমটা আসবে, কমে যাবে। এবং প্যানক্রিয়াসকেও রেস্ট দিতে হয় অনেক সময়, কারণ যদি আমি আর্টিফিশিয়াল বাইরে থেকে ইনসুলিন দিয়ে দিই তাহলে প্যানক্রিয়াসের ইনসুলিন প্রোডাকশনের জন্য সমস্যাটা কম আসবে। তাহলে চলো আরেকটা ইনফরমেশন নিয়ে নিই। ইন 1983 সালে, তোমাদের কারোর জন্ম হয়নি, অনেকেরই, আমাদের বন্ধু বান্ধবের হয়েছে, আমার তার একটু আগে জন্ম হয়েছে। অ্যান আমেরিকান কোম্পানি, দ্যাট ইজ মাল্টিন্যাশনাল ওষুধের কোম্পানি এলি লিলি, আজও বাজারে তাদের অস্তিত্ব আছে, প্রিপেয়ার্ড 2 DNA sequences corresponding to A and B chain, যেটা আগেই বলে দিয়েছি, of human insulin. They are introduced in plasmid of E. coli, দুটো ডিফারেন্ট প্লাসমিডে আমরা E. coli-তে দিয়ে দিয়েছে, to produce insulin chain, A চেনের জন্য আলাদা বায়োরিঅ্যাক্টর, B চেনের জন্য আলাদা বায়োরিঅ্যাক্টর। দুটো A চেন B চেন, তারা নিজেরা কিন্তু শুধু A চেন দিয়ে দাও কোনো ইনসুলিন কাজ করবে না, B চেন দিয়ে দাও কোনো ইনসুলিন কাজ করবে না, বাট উই হ্যাভ টু পুট টুগেদার। চেন A and B were produced separately, যে কথাটা আগেই বলেছি, extracted and combined by creating disulfide bond. বাস, দুটো লম্বা লম্বা চেন ডাইসালফাইড বন্ড দিয়ে জুড়ে দিলাম। ডাইসালফাইডের জন্য এক্সট্রা কিছু মেজার নিতে হবে টু ফর্ম অ্যাক্টিভ ইনসুলিন। এখানে কোনো সি চেনের গল্পই এলো না। সি চেন কিন্তু ন্যাচারালি থাকে, কিন্তু যখনই আর্টিফিশিয়ালি বায়োটেকনোলজিতে তৈরি করব তখন থাকে না।
তাহলে ইনসুলিনের এই যে ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখলাম, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিং। তোমাদের যাদের বইগুলো বিভিন্ন রকমের আছে, যারা ইংলিশ মিডিয়ামে আবার তাদের শুধুমাত্র এই ইনফরমেশনটুকু দিয়ে দিলে হয়ে যাবে। যারা বাংলা মিডিয়ামে পড়ছো তাদের কাছেও কিন্তু ড্র করতে হবে, এই যে দুটো ডিফারেন্ট ইকোলাই নিতে হবে। ঠিক ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজিতে যেরকম দেখিয়েছিলে ফরেন ডিএনএ, কারণ ইকোলাইটা একটা আলাদা অর্গানিজম, ব্যাকটেরিয়া, আর আমার হিউম্যানের যে জিনের কোডটা ফরেন ডিএনএ যেটাকে বলছে, আমার হিউম্যান যেটা যে হিউম্যান ডোনার ছিল তার ওই জিনের টুকরোটি, তার কপিটা ওখানে লাগিয়ে দিতে হবে। এবার তার কপিটা তার মতো একজন হেলদি মানুষ নিতে হবে, অবশ্যই হেলদি মানুষের জিন হেলদি হবে, তাহলে যে স্যাম্পলটা নেওয়া হবে তাকে হেলদি স্যাম্পল নিতে হবে, কোনো ডায়াবেটিক রোগীর অবশ্যই নিতে হবে না, বুঝেছ? তারই কপি গোটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হচ্ছে, এবং ব্যাকটেরিয়ারা সেগুলো হিউজ বায়োরিয়াক্টারে সেই প্রোটিনের চেনগুলো প্রডিউস করছে, বিরাট বিরাট বায়োরিয়াক্টারে। তারপরে গিয়ে পিউরিফিকেশনের সাথে মিক্সিং করে দিয়ে ডাইসালফাইড হচ্ছে, টেস্ট করা হচ্ছে, দেখছে একদম হিউম্যান হুবহু হিউম্যান ইনসুলিন। তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু বললাম এটা ফর এক্সামিনেশন পারপাস অলসো। নাও জিন থেরাপি এক্সেলেন্ট জায়গা, সব থেকে বড় স্পেস হচ্ছে এটা। এমন একটা দিন আমরা এক্সপেক্ট করতে পারি যেখানে হিউম্যানের এজ মোর দ্যান 100 ইয়ার্সও আমরা ভাবতে পারি। আজকে যখন আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো পড়াবো সেখানে গিয়ে পপুলেশন পড়ানোর সময় আমরা একটা কথা বারবার বলি যে ওয়ার্ল্ডে জাপান এমন একটা কান্ট্রি যেখানে যারা খুব হেলদি ডায়েট, হেলদি লাইফস্টাইল ইউজ করে, ঠিক সময় ঘুমানো, খাওয়া, একদম টাইম ওরিয়েন্টেড বলে, সেখানে কিন্তু ইয়াং জেনারেশনটা একটু কম, কিন্তু ওল্ডার জেনারেশন মোর, বিকজ দে হ্যাভ মোর লংজিভিটি, লং লাইফ, কারণ তাদের জিনের মধ্যেই সেটা বেটারনেস হয়ে গেছে, তার সঙ্গে তাদের লাইফস্টাইলও বেটার। এবার আমরা অনেকেরই তো ইচ্ছে আছে দীর্ঘদিন এই পৃথিবীরটাকে দেখে যেতে, আমাদের অনেকে তো তার মধ্যেও ভাবে না পৃথিবীর দুঃখ কষ্ট পাবো না, কিন্তু আমরা মনে করি যে পৃথিবীতে যখন এসছি দুঃখটাও দেখব, সুখটাও দেখব, কিন্তু দেখতে হবে। এটা আমাদের সব থেকে লাকি সময়, আমরা যে জীবনটা পেয়েছি ভালো জীবন, সেটাকে আমরা ছাপ রেখে যেতে পারবো, ওটাই তো আত্মা। মানুষ আসে, জন্মায়, মরে যায়, কিন্তু তার কাজগুলো রয়ে যায়। তো সেই কাজগুলোর মধ্যেই আমরা এইভাবে আসতে পারি। আমরা ভাবতে পারি যে জীবনটাকে আরেকটু যদি, যারা ভালো ভালো সায়েন্টিস্ট বা খুব বিখ্যাত লোক, তাদের আমরা খুব তাড়াতাড়ি মরে যেতে দেখতে চাই না। তাদের কাছে যদি, অর্থাৎ আমি এইভাবে বললাম, ইমাজিন এটা একটা সবচেয়ে বড় জায়গা যে হিউম্যানের লাইফটাকে আমরা বড় করতে পারবো কি? ইয়েস, কোনোভাবে করতে পারি, কারণ ডিএনএর মধ্যেই, জিনের মধ্যেই অনেক ইনফরমেশন লুকিয়ে আছে। এইটুক তো বুঝতে পেরেছো, অ্যাটলিস্ট ইনিশিয়ালি বুঝতে পেরেছো। লিথাল জিন যখন কোনো একটা হিউম্যানের অ্যাক্টিভেট হয়ে যায়, তখন খুব তাড়াতাড়ি একটা হিউম্যান বিং, খুব তাড়াতাড়ি তার মধ্যে নেগেটিভ সমস্ত অর্গান ফেলিওর টেলিওর এগুলো হতে থাকে। কারো কারো ফ্যামিলিতে দেখবে অনেক লাইফ পর্যন্ত তারা বেঁচে থাকে। কেন? তাদের জিনগুলো আমাদের লিথাল জিন অ্যাক্টিভেট করে না, জিনও পুরনো হয়, জিনও তার সিগন্যাল দিতে দিতে একটা সময় পরে তার সিগন্যালটা বন্ধ করে দেয়। অর্থাৎ এই জায়গাটা ছিল তো আমরা অন্যভাবে চিন্তা করলাম, এগুলো এখনো পর্যন্ত আমাদের রিসার্চের জায়গায় আসেনি, বাট আসবে ইন ফিউচারে। আমাদের মুখের বলি রেখা পড়ে যায়, একটা এজ পরে 60-70 বছর বয়স পরে আমাদের মুখের মধ্যে দেখবে ছোট 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 দাগ দাগ দেখা যায়, সেগুলো কি জিনের মধ্যে চেঞ্জ এসছে, তাড়াতাড়ি বয়স্ক ভাব এসে গেছে। প্রোজেরিয়া রোগটা তো জানোই যে ক্রোমোজোমের ত্রুটির কারণে খুব অল্প বয়সেই বুড়ো হয়ে যায়, বুড়োর মতো সিগন্যাল, সাইন সিগন্যাল দিতে থাকে, জিনের ত্রুটি। তো সেরকম জিনের ত্রুটি আছে, এবং সব থেকে যে জেনেটিক ত্রুটিগুলোর ক্ষেত্রে আমরা বলবো সিভিয়ার কম্বাইন SCID ইমিউনোডেফিসিয়েন্সি, যেগুলো এইডসের থেকেও ভয়ঙ্কর রোগ। এমনও কিছু মানুষ আছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ের কথা উল্লেখ করা যেতে পারে, যে বাচ্চাটা মেয়েটি এরকম, তোমরা বেশ কিছু ছবি দেখতে পারো, এগুলো ইন্টারনেট অ্যাভেলেবেল আছে, যে একটা বাচ্চাকে পুরো একটা প্লাস্টিকের ঘরের মধ্যে তাকে এয়ার দিয়ে দেওয়া হয়েছে, ওই বাচ্চাটা ওখানেই তার জীবন কাটে, ওখানেই সে বসে থাকে, খেলাধুলো করে, তাকে ফুটো দিয়ে খাবার দিয়ে দেওয়া হয়। দেখো এগুলো অনলাইনে ঘাটলে দেখা যায়, সে বাচ্চাগুলোর লাইফ ওভাবেই কাটছে, কারণ তাদের SCID আছে, মিনস সিভিয়ার কম্বাইন ইমিউনো ডেফিসিয়েন্সি। অর্থাৎ এদের জিনের মধ্যে, অর্থাৎ আমরা যেহেতু তোমরা ডিজিজ পড়েছো, দেখো ডিজিজের আমরা এখানে তুলছি সম্পর্ক কিরকম, যে সেখানে আমরা জানি আমাদের বডির ইমিউনিটির জন্য দুটো মেজর জিন
যেমন বি সেল এবং টি সেল। তাহলে বি সেল টি সেল নিশ্চয়ই সেটাও কোনো জিন থেকে তৈরি হয়। এবার এমন কিছু মানুষ আছে যাদের ওই বি সেল তৈরি করার যে ডিএনএটি নেই, ত্রুটিপূর্ণ। আবার টি সেলেরও ত্রুটিপূর্ণ। তাহলে বি সেলও হবে না, টি সেলও হবে না। কিভাবে ইমিউনিটি আসবে? তোমরা ডিজিজ পড়েছো, জানো? বি সেল টি সেল কোনোটা তৈরি হচ্ছে না। তাই কি বলবে? সিভিয়ার কম্বাইন্ড। কম্বাইন্ড মানে দুটোই নেই। নেই বলে সেই যে মানুষটি, সেই বাচ্চাটি, বাচ্চা তো থাকবে একটা সময়, একদম তার কোনো ইমিউনিটি থাকবে না। এইডসে কি হয়? এইডসে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ অ্যাকোয়ার করে নেয় মানুষ ডিজ ইমিউনিটিটাকে, ইমিউনিটি লুজ করে যায়। কিন্তু কিছু কিছু মানুষের জেনেটিক অটোমেটিকলি। তাহলে এইটা একটা জিনের বিরাট বড় ত্রুটি। কি করতে পারি আমরা? গল্পটা শোনো ভালো করে, তাহলে বুঝতে পারবে। আমরা এটা করতে পারি, কোনো হেলদি মানুষের, আমরা তো দেখবো, আমরা তোমরা যারা আছে সেই সব দিক থেকে তো আমরা এখনো পর্যন্ত আমাদের ইমিউনিটি অ্যাক্টিভ আছে। অর্থাৎ আমাদের ইমিউনিটির যে ছোট ছোট পার্টগুলো যারা বি সেল টি সেল তৈরি করে, তার ডিএনএটাকে জিনটাকে আইডেন্টিফাই করব। এবার তাকে গিয়ে হিউম্যানের যে প্রত্যেকটা সেলের মধ্যে তাকে যদি আমরা ইনকর্পোরেট করে দিতে পারি, এইডসের ক্ষেত্রে যেভাবে ওই যে রেট্রোভাইরাসটা কিভাবে ঢুকিয়ে দিত তাদের ডিএনএ, ওইরকম ভাবে যদি ডিএনএকে আমরা আমাদের ডিএনএর মধ্যে সেলাই করে লাগিয়ে দিতে পারি। বাট মুখে বলা যত সহজ, এটা তো তত সহজ নয় যে আমরা সেলাই করে তো লাগাতে পারবো না। এমন কোনো অর্গানিজম নিতে হবে যে অর্গানিজম দিয়ে মানুষের মধ্যে ইনফেক্ট করাতে হবে। এবং এখানে ক্ষেত্রে আমরা ওই যে যেটাকে বলছে মাইক্রো ইনজেকশন কোথায় করতে পারি? আমরা সেই মানুষটির যদি আগে থেকেই বুঝতে পারি, যখন জাইগোট তৈরি হচ্ছে দুটো, তখনই যদি জিনের ত্রুটিটা ধরা পড়ে, তখন তো আমরা জাইগোট অবস্থাতেই তার ত্রুটি একটা সেল বা দুটো সেলের মধ্যে ইজিলি করে দিতে পারবো। বাট ইট ইজ নট প্র্যাকটিক্যাল যে একটা মানুষ জন্মাচ্ছে সাথে সাথেই তার জাইগোট নিয়ে পরীক্ষা করে দেখলো যে তার জেনে কোনো ত্রুটি আছে কিনা। হয়তো অনেকের পয়সা করি অনেক আছে, তা করতে পারে, কিন্তু অলরেডি একটা বাচ্চা জন্ম নিয়ে ফেললো, তারপরেই কিন্তু দেখা যাচ্ছে তার বি সেল টি সেলের জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তখন কি উপায় আছে? তখন তো আমার এতগুলো সেল হয়ে গেছে, কতগুলো সেলের মধ্যে আমি রিপেয়ার করব? তখনই বায়োটেকনোলজির হাত নিতে হবে। বায়োটেকনোলজির বুদ্ধি রাখতে হবে, আমাদের জানতে হবে এইডস কি করে কাজ করে। সেরকম কিছু ভাইরাস আছে, রেট্রোভাইরাস। সেই ভাইরাস যারা ক্ষতি করে, কোনো একটা পার্টিকুলার জিনকে নিয়ে এসে যায়, সেই জিনের ওর ক্ষতির যেটা টিআই প্লাসমিডে ছিল, তার যেটা ডিজিজ কজিং ডিএনএটাকে খুলে ফেলে দেব। ফেলে দিয়ে হিউম্যানের একটা বেটার জিন, যে জিনটা বি সেল টি সেল তৈরি করে, সেই জিনগুলোকে ওই ভাইরাসের মধ্যে ঢুকিয়ে রিকম্বিনেন্ট ভাইরাস বানিয়ে দেব। রিকম্বিনেন্ট ভাইরাস বানিয়ে দিয়ে তাকে ইনফেক্ট করিয়ে দেব। আমরা উল্টো প্রসেসে আসবো, কারণ রেট্রোভাইরাস মানে আরএনএ থাকবে। আরএনএর মধ্যে ডিএনএ কে ডিএসডিএনএ করে নিয়ে অনেক রকমের কায়দা কানুন করে তাকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর তারপরে যে ওই ভাইরাসটা যদি ইনফেক্ট করিয়ে দেওয়া যায় মানুষটাকে, বা বোন ম্যারো সেলের মধ্যে তাকে রিপ্লেস করিয়ে দেওয়া যায়। বোন ম্যারো থেকে আমাদের এই সমস্ত বি সেল টি সেলগুলো হয়, জানো? বোন ম্যারো সেল, এটা বলেছিলাম আগে। সেই সেলের মধ্যে যদি ডিএনএ তে কোনো কারণে ইনকর্পোরেট করে যায়, তাহলে কি হবে? ইজিলি দেখা যাবে তার কিন্তু ইমিউন রেসপন্স, অর্থাৎ বি সেল টি সেল ওইভাবে প্রডিউস হতে শুরু করবে। বাট একটা সমস্যা এসে দাঁড়ায়। আবারও সমস্যার কথাও জানতে হবে। সমস্যা কি? যখন এগুলো প্রডিউস হবে তখন এদের অনেক সময় বি সেল টি সেলের লংজিভিটি কম, অনেক সময় জিন থেরাপি বারবার দিতে হয়। ঠিক আছে, তোমাদের ওভারভিউটা দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হবে। এখানে ফোরসেপ দিয়ে করানো হচ্ছে, এটা দেখে ভেবো না যে ফোরসেপ দিয়ে এরকম নিউক্লিওটাইড লাগানো যায়। বাট তার জন্য যাদের এই পাওয়ারটা আছে, অর্থাৎ ভাইরাস বা কিছু ব্যাকটেরিয়া, এই সমস্ত মাইক্রো অর্গানিজমের হেল্প নেওয়া হয়। ওই বায়োটেকনোলজিস্ট যারা আছে তারাই এটা পরীক্ষা করে করে তারা করেন। সো বায়োটেকনোলজির কি হিউজ স্কোপ ভাবতে পারো, যদিও সে বায়োটেকনোলজি এখনো কিন্তু খুব মিনিমাম অবস্থায় আছে। তাই আমরা এখন থেকে এটাকে স্টাডি করে লোকেদের মধ্যে সচেতন করে, বিশেষ করে যারা সায়েন্স পড়ছে, বায়োলজি পড়ছে, যারা আর্টস নিয়ে পড়ছে, তারা এই সমস্ত গল্প জানবেই না। তাদের কাছে অল্প অল্প গল্প পেপার টেপারে বলে দেওয়া হবে। কিন্তু অ্যাজ অ্যান এক্সপার্ট, তুমি বায়োলজি পড়ছো মানে একটু এক্সপার্ট তোমাকে বলাই যেতে পারে, তুমি অ্যাটলিস্ট মিনিমাম ইনফরমেশনটা তো রাখবে। চলো আমরা কিছু টেক্সট পড়ে নিই এখান থেকে। ইট ইজ এ মেথড টু কারেক্ট জিন ডিফেক্টস
ডায়াগনোজড ইন আ চাইল্ড এমব্রায়ো, চাইল্ডে অথবা এমব্রায়োতে এগুলো ডায়াগনোসিস করা যেতে পারে। ডায়াগনোসিস ছোট অবস্থায় করলেই সবসময় বেটার হয়। তো সিঙ্গেল জায়গোটা তো করা যায় না, তবে আরেকটু বেশি হয়ে করলে তখনই আমরা ইনফেক্ট করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। হিয়ার জিনস আর ইনসার্টেড ইনটু এ পারসন সেল অ্যান্ড টিস্যু টু ট্রিট এ হেরিডিটারি ডিজিজ। ওই যে হেরিডিটারি ডিজিজ, আগে থেকেই তার বি সেল টি সেলের জিনটা নেই, হেরিডিটিতে প্রবলেমে হয়েছে। আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোমের কথা শুনেছিলাম, যেটা ক্যান্সার ক্রিয়েট করে। এরকম অনেক রকম জিন বা ডিএনএ টুকরো যদি সরে যায়, তাহলে সেই পার্টগুলোর আর এক্সপ্রেশন করে না। প্রোজেরিয়া রোগটাও একটা এরকম, টেলোমারেজ এনজাইম থাকে না, অর্থাৎ টেলটা ছোট থাকে, তার জন্য ক্রোমোজোমের টেলটা ছোট্ট হয়ে যায়। ক্রোমোজোম নর্মাল লেন্থ থাকা থেকে ছোট্ট হয়ে গেল, তাহলে খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে বুড়াপা বা বয়স্কর সিগন্যাল দেখা দিতে পারে। প্রোজেরিয়া রোগটা, সেটাও একটা জেনেটিক ডিজিজ, সেটাকেও আমরা সারাতে পারার চেষ্টা করতে পারি, বাট ইট ইজ এখনো পসিবল হয়নি। ইট কম্পেনসেটস ফর নন ফাংশনাল জিন, অর্থাৎ যে নন ফাংশনাল যে জিনটা আছে সেই পার্টটার মধ্যে ওকে তার যে ফাংশনাল জিন দিয়ে রিপ্লেস করিয়ে দেওয়া হবে, নিউক্লিওটাইড দিয়ে রিপ্লেস করিয়ে দেওয়া হবে। এখন ইজিলি, একদম ইজি করা যায় এগুলো, বাট ইজি মানে থিওরিটিক্যালি ইজি, বাট প্র্যাকটিক্যালি তার জন্য অনেক কিছু করতে পারে। এই যে দেখো ছবিটা দেখেই বুঝতে পারছে যে নাট বল্টুগুলোকে ঢিলে হয়ে আছে, প্রবলেম হয়ে আছে, আবার নতুন কাউকে দিয়ে, আমি তো হাত দিয়ে করতে পারবো না, হাত দিয়ে করতে পারলে খুব ভালো হতো, ভিতরে ঢুকিয়ে দিতাম একটা ইঞ্জিনিয়ারকে, বাট নাট বল্টু টেস্ট ফেস্ট করে দিয়ে, যেরকম আমরা স্পেস স্টেশনে আমরা এরকমভাবে স্পেসকে আমরা রক্ষণাবেক্ষণ করি, কিন্তু আমার বডিতে ডিএনএ তো এত বড় নয়, তাকে তো এভাবে, কিন্তু সিম্বলাইজটা দেখো, এভাবে আমরা তার বল্টুর ফল্টু ঠিক করে দিয়ে অ্যাক্টিভ করে দিলাম জিনকে। পসিবল, করা হচ্ছে। জিন থেরাপি, ফার্স্ট ক্লিনিক্যাল জিন থেরাপি 1990 সালে, অনেক পরে কিন্তু 83 কত পরে দেখো, ওয়াজ গিভেন টু এ 4-year-old গার্ল চাইল্ড, একটা 4 বছরের বাচ্চা, তাকে ওই রাখা হতো। এখনো এরকম অনেক বাচ্চা আছে, ওই পুরো কভার করে রাখা, তার ইমিউন সিস্টেমে নেই কিছু, যদি অটোমেটিক একটা ইনফেকশন ঢুকে যায়, বাচ্চাটা ওই ইনফেকশনই মরে যাবে। তাহলে সেই বাচ্চাটার কত কষ্ট ভাবতে পারো। তাকে আমরা কি ছিল, তার ছিল অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনজাইম, এডিএ ডেফিসিয়েন্সি। আচ্ছা, আমি তো বললাম জিন নেই, কিন্তু আসলে কিন্তু এডিএ বলে একটা এনজাইম, কারণ আমি অলরেডি বলেছি মেটাবলিক অ্যাক্টিভিটি আমাদের বডিতে, যে সমস্ত এই যে চোখের পাতা ফেলছে, চোখের জল বেরোচ্ছে, তার জন্য কিন্তু শুধু একটা কোনো কারণ দায়ী না, তার সঙ্গে অনেক মেটাবলিক অ্যাক্টিভিটি পারফেক্টলি হয়েছে বলে পারফেক্ট সব কাজ করছে, কোনো একটা কোনো না, অনেকগুলো অ্যাঙ্গেল দিয়ে কাজটা যখন পারফেক্ট হয় তবেই সেটা ভালোভাবে কাজ করে। এখানে সবার প্রথমে দেখা গেল এডিএ ডেফিসিয়েন্সি হয়েছে, যে এডিএ একটা বলে এনজাইম, কি নাম, অ্যাডিনোসিন, এ ফর অ্যাডিনোসিন, ডি অ্যামাইনেজ, ডিই অ্যামাইনেজ, ডি ফর ডি, এ ডি, এ ফর অ্যামাইনেজ। তাহলে অ্যাডিনোসিন অ্যামাইনেজ, মাঝখানে ডি যুক্ত করেছে, অ্যাডিনোসিন ডি অ্যামাইনেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এনজাইমের নাম, এসি লাগানো আছে মানে এনজাইম। তাহলে এইটুক বোঝা যাচ্ছে, তাহলে এনজাইমটা হচ্ছে না বলে, সে এনজাইম যেখান থেকে ক্রিয়েট হচ্ছে সেটা নিশ্চয়ই একটা ডিএনএর পার্ট বা জিনের টুকরো, সেখানে প্রবলেম আছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে আমাদের, কারণ আমি বারবার বলেছি যে জিন বা ডিএনএ এনজাইম ক্রিয়েটের মাধ্যমে তারা এক্সপ্রেস করে, তাহলে এনজাইমটা রিলিজ নেই, এডিএ ডেফিসিয়েন্সি হয়েছে। ডেফিসিয়েন্সি কেন হবে, জিনে প্রবলেম আছে। It is caused due to deletion of the gene of adenosine deaminase, যে জিনটা তৈরি করে সেটা ডিলিট হয়ে যায়। The enzyme for immune system to function, ইমিউন সিস্টেমকে ফাংশন করবার জন্য অলওয়েজ এই এনজাইমটা লাগবে। ইমিউন সিস্টেম রয়ে গেল কিরকম, টি সেল, বি সেল, ইমিউন সিস্টেমের সেল, তাদেরকে অ্যাক্টিভেট করানোর জন্য ওই যে মেটাবলিক পাথওয়ের কথা, এই জন্য বায়োমলিকুল খুব ভালো করে পড়তে হয়। বায়োমলিকুলে মেটাবলিক পাথওয়ে পুরো জটিল একটা পাথওয়ে রাস্তা, এখান থেকে যাচ্ছে, ওই দিক থেকে যাচ্ছে, ওই দিক থেকে আসছে, এসে এসে গিয়ে পুরো রিয়াকশনগুলো করে যাচ্ছে। যদি একটা প্রবলেম হয়, যেমন ক্রস রোড দেখেছো, দিল্লি বা বড় বড় শহরে থাকে, কিরকমের রাস্তা ক্রস করে যায় পুরো চেনের মতো, কোথাও যদি একটা কোনো প্রবলেম হয়, গাড়ি আটকে যায়, দেখবে পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে তাদের মেটাবলিক অ্যাক্টিভিটি গুলোকে ঠিক রাখবার জন্য একটা এনজাইম মাঝখান থেকে নেই হয়ে গেল,
তাহলে ইমিউন সিস্টেম কাজ করবে না। ট্রিটমেন্ট বাই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ এই ক্ষেত্রে বাচ্চাটিকে একটা কাজ করা যেতে পারে, বোন ম্যারোকে সরিয়ে দিয়ে একটা সুস্থ মানুষের বোন ম্যারো ঢুকিয়ে দেওয়া যেতে পারে, তার ফলে সেখান থেকে আসতে পারে। বাট বোন ম্যারো কিছুদিনের পরেই তো নষ্ট হয়ে যেতে থাকে, বারবার রিপ্লেস করতে হবে বোন ম্যারো। কি উপায়? জিনটাকেই যদি ভেতরে সেলাই করে লাগিয়ে দেওয়া যায় সেলের মধ্যে, ইয়েস ইট উইল বি মোর এফেক্টিভ। অর এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, একটা কাজ করা যেতে পারে, এডিএ এনজাইম কোথা থেকে নিয়ে গিয়ে আমরা বায়োটেকনোলজিতে ইউজ করব। বায়োটেকনোলজিক্যালি যেভাবে ওই ছোট্ট একটা সুস্থ মানুষ ইনসুলিন যেভাবে তৈরি করেছিলাম, একটা এডিএ এনজাইম দেবো, এনজাইম পুশ করে দেবো, এডিএ এনজাইম এসে গেল, ইমিউন সিস্টেম তাজা হয়ে গেল। ইনজেকশন অফ ফাংশনাল এডিএ, ওই যেভাবে ইনসুলিন তৈরি করেছিলাম এভাবে এডিএ এনজাইমে তৈরি করব বায়োরিঅ্যাক্টরে। অ্যান্ড নট কমপ্লিটলি কিউরেটিভ, এভাবে করলেও এই যে প্রসেসগুলো বললাম সেটা কিন্তু কমপ্লিটলি কিউরেটিভ নয়। তাকে দিলাম, দেখা যাচ্ছে ঘন্টায় ঘন্টায় দিতে দিতে যদি ডোসের এদিক ওদিক হয়ে যায় তাহলে নানা রকমের প্রবলেম আসতে পারে। তখন রাস্তা এসে গেল কি বলো? খুব ইজিলি রাস্তা, কল্পনা তো করবো, ইমাজিন করো, লজিক্যালি ইমাজিন করো, বোঝার বিষয় ব্যাপারটাকে, মুখস্থ তো হবে না, লজিকে আমরা পেয়ে যাব ইয়েস জিন থেরাপি। এবার জিন থেরাপি করতে গেলেই আমাদের মাইক্রো অর্গানিজমের সাহায্য নিতে হবে, যে কথাটা আগে বলেছিলাম, মাইক্রো অর্গানিজমকে ভিতরে আমরা জেনেটিক্যালি মডিফাই করে নেব। জিন থেরাপি ফর এডিএ এসসিআইডি, ওই যে এডিএ রিলেটেড রোগটার নাম হচ্ছে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। হিউম্যানের থেকে একটা পেশেন্ট থেকে নেব, টি সেলকে নেব, টি সেলের মধ্যে ঢুকিয়ে দেব। দেখো কিরকম পরপর দেখানো হচ্ছে, টি সেল নেওয়া হয়েছে, সেই টি সেলের মধ্যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করা হয়েছে, মডিফাই করা হচ্ছে, ইনফেকশন করিয়ে দেওয়া হচ্ছে টি সেলের মধ্যে, কাকে দিয়ে? আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে বা ভাইরাস দিয়ে। টি সেল ক্যারিজ হিউম্যান এডিএ সিডিএনএ, ক্যারি করে নিয়ে গিয়ে সেই সেলটাকে আমরা এখানে ভেক্টর বানিয়েছি, হিউম্যানের সেলটাকে ভেক্টর। কারণ আমার বডিতে যদি একটা এডিএটা ঢুকিয়ে দেওয়া যায় যাকে আমার বডি চেনে না, বডি রিজেক্ট করে দিতে পারে, তাহলে কি করব? একটা টি সেল বের করে নেবো, সেই সেলের মধ্যেই ঢুকিয়ে দেবো, টি সেলটাকে আমরা ভেক্টর বানাবো, এবার সেটাকে হিউম্যানের মধ্যে অ্যাপ্লাই করে দেবো, এই যে হিউম্যানে অ্যাপ্লাই করে দিলাম। সেই টি সেলটা এবার কি করবে? বাকিদের মধ্যে টি সেল তো মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে তার ডিএনএটাকে আমরা করে দেব। এটা টি সেল থেরাপি। এটাও আবার বলছি মাইক্রো অর্গানিজম দিয়েও করা যায়। বডির যে মাইক্রো অর্গানিজমের ক্যাপাবিলিটি আছে হিউম্যানের সেলকে ইনফেক্ট করবার। In gene therapy, lymphocytes from patient's blood are grown in culture. Lymphocyte, B lymphocyte, T lymphocyte আমরা জানি, 5টা সেল আছে, মনে আছে 5টা? কি কি 5টা সেল? ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল আর মনোসাইট, লিম্ফোসাইট। ওই লিম্ফোসাইটটাও একটা WBC, হোয়াইট ব্লাড কর্পাসেল, যার মধ্যে নিউক্লিয়াস আছে, যার মধ্যে ডিএনএ আছে, সেটাকে বের করে নিয়ে আসা হয়। বের করে নিয়ে এসে সেকে পেশেন্টস ব্লাড অ্যান্ড গ্রোন ইন কালচার, দেন ফাংশনাল এডিএ সিডিএনএ, কারণ কমপ্লিমেন্টারি ডিএনএ দিতে হবে, ইউজিং রেট্রোভাইরাল ভেক্টর। এই জায়গাতেও একটা রেট্রোভাইরাল ভেক্টর ইউজ করা হয়, কারণ রেট্রোভাইরালের মধ্যে আরএনএ থাকে। সেই আরএনএ এর গায়ের মধ্যে ডাবল করে দিলাম, বললাম, অর্থাৎ তার গায়ের মধ্যে আমি একটা ভালো এডিএ জিন চড়িয়ে দিয়েছি। এবার ভাইরাস তো সেলের মধ্যে ঢুকতে চায় খুব ইজিলি, WBC এর মধ্যেই ওর টার্গেট। WBC তে টার্গেট করে ভাইরাসটাকে আমি কি করেছি? তার অস্ত্রস্ত্র কেটে নিয়েছি, মানে অন্যান্য ডিএনএ টিএনএ গুলো যেগুলো ক্ষতি করতে পারে সেগুলোকে আমরা সরিয়ে দিয়ে ওই যে আমার ভালো ডিএনএটা ওইটাকে নিয়ে তো আমি চাইছি যে আমার হিউম্যান সেলের মধ্যে সে স্টিচ করে দিক, সেলাই করে দিক। তাহলে ওই ভাইরাসটা সেলাই করে দিল, তাহলে কি করবো? বায়োটেকনোলজি ইউজ করলাম হিউম্যান সেলের মধ্যে অ্যাপ্লাই করার জন্য। It introduced into these lymphocytes, then they are returned to the patient. অর্থাৎ ওই লিম্ফোসাইটটা যেটা বের করে এনেছিলাম, লিম্ফোসাইটের মধ্যে ঢোকানোর জন্য কাকে ইউজ করলাম? রেট্রোভাইরাসকে ইউজ করলাম। কারণ হাত দিয়ে আমি ঠেলে দেব, সবে হবে না। হ্যাঁ হতে পারে, তুমি বলেছো হতেই পারে, জিন গান ইউজ করতে পারি, জিন গান তো প্ল্যান্টে ইউজ করে, অথবা আমরা ওই মাইক্রো ইঞ্জেকশন করে দিয়েও পারি, বাট এখনো পর্যন্ত পসিবিলিটিটা কম হয়েছে। তাহলে ইজিলি কি
রেট্রোভাইরাস নিয়ে তার গায়ের মধ্যে চড়িয়ে দেবো এডিএ, রেট্রোভাইরাস দিয়ে ওই ডাব্লিউবিসি কে ইনফেক্ট করিয়ে দেবো। ডাব্লিউবিসি করবে কি, সেলাইটা করে দেবে। কি সেলাই? এডি এর জিনটা। এবার আমার লিম্ফোসাইট এসে গেল, কিরকম? লিম্ফোসাইটে এডি এর জিনটা নিয়ে এলো। এইবার ওই লিম্ফোসাইটটা যখন হিউম্যানের বডিতে আমি ঢেলে দেবো, হিউম্যানের বডি তাকে রিজেক্ট করবে না, বিকজ লিম্ফোসাইটকে তো চেনে। তার সঙ্গে চুপটি করে আমি একটা এডি এর জিন ঢুকিয়ে দিয়েছি। এবার এডি এর জিন ঢুকে যাওয়ার পরে যখন মাল্টিপ্লাই করবে বা আরেক জায়গায় চলে যাবে, খবরটা লাগাবে, তখন সে গোটা বডিতে ছড়িয়ে দেবে ওই বেটার জিনটা, এবং এডিএ তার যা কাজ সেখানে করবে, অর্থাৎ এডি এনজাইম তৈরি করবে, অ্যাডিনোসিন ডাইঅ্যামাইনেজ এনজাইম তৈরি করবে। সেই এনজাইমটা আমাদের বি সেল টি সেলের যে ইমিউনিটি সিস্টেমকে অ্যাক্টিভ করে দেবে। এভাবেই চলতে থাকে কাজগুলো। প্রিপেয়ার্ড অ্যাট দি সেল আর নট ইমমর্টাল। সবচেয়ে বড় কথা, এই যে প্রিপেয়ার সেলগুলো, এটার একটা ড্রব্যাক, এগুলো একেবারে অমর নয়, ইমমর্টাল নয়। তাই জন্য কি করতে হবে? এই ধরনের জিন থেরাপিকে আমাকে আগেই বলেছিলাম, একটু মনে আছে, যে একে বারে বারে দিতে হবে, টাইম টু টাইম দিতে হবে। বাট এটা অনেক বেশি এফিকেশিয়াস, এফেক্টিভ হয়, কারণ আমাদের বডির কিন্তু কোনো সেলই ইমমর্টাল নয়, সব সেলই মর্টাল। ইমমর্টাল হয়ে গেলে তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, সবই মরে যায়। কারণ একটা মানুষ 12 বছর পরে তার গোটা বডির সমস্ত সেল রিনিউ হয়ে যায়। আমি বলে দিচ্ছি, তুমি 12 বছর আগে তোমার বডিতে যে সেলগুলো ছিল, আজকে 12 বছর পরে তার একটা সেলের অস্তিত্ব নেই। তাই জন্যই হয়তো আমাদের শাস্ত্র 12 বছরকে এক যুগ বলেছে। এক যুগে অনেক চেঞ্জ আসে। সেলগুলো কপি, আমরা সেই সেলেরই কপি আছে, ঠিকই কপি আছে। আজকে তোমার আমার সবার 12 বছর আগের সেলের একটুও কিছু নেই। আজকে 5 বছর আগের সেলের কিছু সেল আজকে থাকতে পারে, কিন্তু 12 বছর পরে পার করলে এখনকার সেল যেগুলো আছে, যেগুলোকে বডিতে ক্যারি করছে, সেগুলোর কপি থাকে মাত্র। বলা হয় এগুলোকে এইভাবে করে বলা হয়, অনেক সেলই রিনিউ হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবে, নার্ভ সেল হয় না, হার্ট সেল হয় না, যেগুলো G0 কন্ডিশনে থাকে, যে সেল নিয়ে জন্মায় সেগুলোই থাকে। এরা ডিভাইড করে না, তো এই সেলগুলো ডিভাইড করে না, যারা ডিভাইড করে, মনে আছে? However, if a DA gene from bone marrow cell is introduced into the cell or early embryonic stage, একদম লজিক্যাল কথা। কারণ একটা মানুষ 4 বছরের বাচ্চা বড় হয়ে গেছে, তার ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, কটা সেলের মধ্যে জিনের মধ্যে গিয়ে ঠিক করতে পারবে? আমি 20% সেলে যদি হয়, বাকি তো 80% সেলে ঢোকেনি, তাহলে প্রবলেম। কিন্তু যখন সেল নাম্বারটা অনলি 1 2 বা লিমিটেড নাম্বার ছিল, সবকটা সেলের ডিএনএ গুলোকে কারেক্ট করে দিলাম, নাও অল সেল যেভাবে যে খুশি তুমি ডিভাইড করতে থাকো। আজকে আমাদের বডির সমস্ত সেলে এডিএ এনজাইম আছে, সব সেলে আছে, জিনটা আছে, আমাদের ইমিউনিটি সিস্টেম নর্মাল আছে। কিন্তু যাদের ডিজিজ আছে, সেই জন্যই আরো দিন আসবে এরকম ডায়াগনোসিস করবে। যদি আগে থেকে দেখা যায় ম্যারিড কাপলদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেমের কিছু একটা আসছে, তখন বাচ্চাটা আসার সাথে সাথেই এই ধরনের টেস্টগুলো করিয়ে নেওয়া যেতে পারে, যদি কেউ সচেতন হয়। করলে আগে ভাগেই যদি আমরা এই ধরনের ইনজেকশন করে তাদের ডিএনএটাকে যদি আমরা কারেক্ট করে দিতে পারি, কারেক্ট ডিএনএ, বাস সে বাচ্চা জন্মাবে, সুস্থ বাচ্চা জন্মাবে। অথচ তার জিন থেরাপি দিয়ে আমি কারেক্ট করতে পারি। ইট কুড বি পার্মানেন্টলি কিওরড। কিভাবে? যদি আমরা আর্লি এমব্রায়োনিক স্টেজেই জিনটাকে কারেক্ট করতে পারি। তাহলে এই ঘটনাটা, এই কেস স্টাডিটা আমাদের অনেক কিছু শেখালো। তাহলে আমরা যদি ডিএনএটাকে আরো মাচ মোর বেটার ডিএনএর কপি চাই, সবসময় আর্লি লাইফে করতে হয়। লেটার এজে করতে গেলেই আমাদের কমপ্লিকেশন আসে, তখন আরো ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে বেশি করে অ্যাটাক করাতে হয়, বারবার থেরাপি করাতে হয়। তাই সচেতনতা একটা ইম্পর্টেন্ট কাজ।